বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বিবিসি বাংলার সব রেডিও শ্রোতাকে সুদীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্যে, আমাদের বেতার সাংবাদিকতার ওপর আপনাদের আস্থা রাখার জন্য বিবিসি বাংলার সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। চীনের সাথে হুতির বিস্ময়কর চুক্তি, ধরা খাচ্ছে ইসরায়েল আমেরিকা। এবার নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিল নরওয়ে। গাজা দখলের জন্য 1 লাখ সেনা মোতায়েন করবে ইসরায়েল। ভারতকে সব দিক থেকে আঘাত হানতে সক্ষম আধুনিক প্রযুক্তি সম্পন্ন রকেট ফোর্স গঠন করল পাকিস্তান। ফিলিস্তিনি রাষ্ট্রকে কবর দেওয়ার পরিকল্পনা অনুমোদন ইসরায়েলি মন্ত্রণালয়ের। পারমাণবিক কার্যক্রম নিয়ে ইরানের নতুন প্রস্তুতি ঘোষণা। 4 দফা ড্রোন হামলার পর ইয়েমেন থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চীনের সাথে হুতির বিস্ময়কর চুক্তি, ধরা খাচ্ছে ইসরায়েল আমেরিকা। লোহিত সাগরে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনা ও হামলার মধ্যেও চীনা গাড়ি বহনকারী জাহাজগুলো নিরাপদে চলাচল করছে। এমন এক ব্যতিক্রমী পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে। 2023 সালের শেষ দিক থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে। দাবি করছে এটি গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর অংশ। এর ফলে বিশ্বব্যাপী জাহাজগুলো রুট পরিবর্তন করে দীর্ঘপথে যাতায়াত করছে। কিন্তু অদ্ভুতভাবে চীনা গাড়ি রপ্তানিকারক জাহাজগুলো কোনো হামলার শিকার হয়নি। বিশেষজ্ঞদের ধারণা, চীন হয় সরাসরি নয়তো ইরানের মাধ্যমে হুতিদের সঙ্গে গোপন সমঝোতায় পৌঁছেছে। ইরান হুতিদের প্রধান সমর্থক এবং চীনের অন্যতম বড় তেল রপ্তানিকারক দেশ। ফলে এই প্রভাবকে কাজে লাগিয়ে বেজিং তার গাড়ি রপ্তানি সুরক্ষিত করছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই নিরাপত্তা চুক্তি সব চীনা জাহাজের জন্য নয়, শুধু ইউরোপগামী গাড়ি বহনকারী জাহাজগুলো এর সুবিধা পাচ্ছে। এমনকি বিদেশি পতাকাবাহী জাহাজও যদি চীনা গাড়ি বহন করে, তারাও নিরাপদে লোহিত সাগর অতিক্রম করছে। কিন্তু গাড়ি বহন না করা চীনা জাহাজগুলো এই রুট এড়িয়ে চলছে। অর্থনৈতিক কারণে এই সমঝোতার গুরুত্ব বিশাল। লোহিত সাগরের বদলে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে যেতে হলে সময় বেড়ে যায় 14 থেকে 18 দিন এবং প্রতিটি যাত্রায় কয়েক মিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয় হয়, যা প্রতি গাড়িতে কয়েকশো ডলার খরচ বাড়িয়ে দেয়। যেহেতু ইউরোপে চীনা গাড়ির প্রধান প্রতিযোগিতামূলক সুবিধা কম, তাই এই ব্যয় তাদের বাজারে টিকে থাকার ক্ষমতায় বড় প্রভাব ফেলতে পারে। এই কারণে বেজিং এমন কূটনৈতিক পথ বেছে নিয়েছে বলে মনে করা হচ্ছে। হুতিদের জন্য এটি লাভজনক। তারা পশ্চিমা ও মিত্র দেশের জাহাজে হামলা চালিয়ে রাজনৈতিক অবস্থান ধরে রাখছে, আবার চীনের সঙ্গে সম্পর্ক মজবুত করে সম্ভাব্য অর্থনৈতিক ও সামরিক সুবিধার দ্বার খুলছে। পশ্চিমা দেশগুলো প্রকাশে খুব বেশি কিছু না বললেও তাদের নৌবাহিনী লোহিত সাগরের টহল জোরদার করছে। তবু চীনা গাড়ি বহনকারী জাহাজের নির্বিঘ্ন যাত্রা তাদের জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এক ইউরোপীয় নৌকূটনীতিকদের ভাষায়, আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা এখন শুধু নৌবাহিনীর শক্তির উপর নির্ভরশীল নয়, কূটনৈতিক সমঝোতাও বড় ভূমিকা রাখছে। প্রাচীনতম বাণিজ্য রুটগুলোর একটি লোহিত সাগর আজ এক দ্বিমুখী বাস্তবতার প্রতীক। কারোর জন্য এটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র, আবার কারোর জন্য নিরাপদ মহাসড়ক। আপাতত চীনা গাড়ি নির্মাতারা লাভবান হচ্ছে। তাদের গাড়ি দ্রুত ও সস্তায় ইউরোপের বাজারে পৌঁছাচ্ছে, আর লোহিত সাগরের ঢেউ তাদের জন্য নীরব মিত্রে পরিণত হয়েছে। এবার নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিল নরওয়ে। অবরুদ্ধ গাজা ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে বিশ্বের অন্যতম সুখী দেশ নরওয়ে। রাজধানী অসলোর কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নরওয়েতে প্রবেশ করলেই তাকে গ্রেপ্তার করা হবে। বুধবার এই তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত 2024 সালের 21 নভেম্বর যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। নরওয়ের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয়াস ট্রাভিজ মঙ্গলবার জানান, তার দেশ আইসিসির জারি করা এই পরোয়ানার প্রতি অঙ্গীকারবদ্ধ। তিনি স্পষ্ট করে বলেন, নেতানিয়াহু নরওয়েতে নামলেই তাকে গ্রেপ্তার দেখানো হবে।
ট্রাভিস আরও জানান, আইসিসির সদস্য রাষ্ট্র হিসেবে নরওয়ের এই পরোয়ানা বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা রয়েছে। এতে আন্তর্জাতিক আইনের প্রতি নরওয়ের প্রতিশ্রুতি প্রতিফলিত হবে এবং আন্তর্জাতিক অপরাধের অভিযোগে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। আইসিসির রায় ঘোষণার পর নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডেন বলেন, গুরুতর অপরাধের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে আইসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর আগে 2024 সালের মে মাসে আইসিসির প্রধান কৌশলী করিম খান নেতানিয়াহু, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের 3 শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতে একই বছরের 21 নভেম্বর নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গাজা দখলের জন্য 80,000 থেকে 1 লাখ সেনা মোতায়েন করার কথা ভাবছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ইসরায়েলি গণমাধ্যম ইয়েদিওথ আহরোনতের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সূত্রটি জানিয়েছে, আগামী কিছুদিনের মধ্যে গাজা দখলের প্রক্রিয়া নিয়ে বৈঠক হবে। সেখানে গাজা দখলের প্রক্রিয়া ও হামাসকে প্রতিরোধের উপায় নিয়ে সিদ্ধান্ত হবে। ইসরায়েলি গণমাধ্যমটি জানিয়েছে, ধারণা করা হচ্ছে গাজা সিটি ও উত্তরাঞ্চলীয় শহর দখলের জন্য 2026 সাল পর্যন্ত সামরিক কার্যক্রম অব্যাহত রাখা হবে। ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন এসব এলাকায় হামাসের সক্রিয় তৎপরতা রয়েছে। জানা গেছে, গাজায় বন্দী ইসরায়েলিদের পরিবার সরকারের নতুন এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করছে। তারা এটিকে নিজেদের বন্দী স্বজনের জীবনের জন্য হুমকি মনে করছে। এই পরিপ্রেক্ষিতে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কোম্পানির কর্মকর্তাদের অংশগ্রহণে একটি ব্যাপক ধর্মঘটের ঘোষণা দিয়েছে। আগামী 17 অক্টোবর ধর্মঘট করে জনজীবন অচল করে দেবে তারা। এর মধ্য দিয়ে সরকারের উপর তারা চাপ সৃষ্টি করতে চায়। ভারতকে সব দিক থেকে আঘাত হানতে সক্ষম আধুনিক প্রযুক্তি সম্পন্ন রকেট ফোর্স গঠন করল পাকিস্তান। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনীতে অত্যাধুনিক রকেট ফোর্স কমান্ড গঠন করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে পাকিস্তান সেনাবাহিনীর এই কমান্ড প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই ফোর্স শত্রুকে সব দিক থেকে আঘাত হানতে সক্ষম। খবর জিও টিভির। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশের সামরিক সক্ষমতা আরো বাড়াতে সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, পাকিস্তানের ৭৮তম স্বাধীনতা দিবসের একদিন আগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শেহবাজ শরীফ বলেন, এটি আধুনিক প্রযুক্তি দ্বারা সজ্জিত হবে এবং নতুন বাহিনী পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ ক্ষমতা বৃদ্ধিতে এক মাইলফলক হিসেবে প্রমাণিত হবে। এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান, নতুন এই বাহিনীর নিজস্ব কমান্ড থাকবে, যা প্রচলিত যুদ্ধ ক্ষেপণাস্ত্র পরিচালনা ও মোতায়েনের দায়িত্বে নিয়োজিত থাকবে। তিনি স্পষ্ট করে বলেন, এটি ভারতের জন্যই তৈরি। একই সঙ্গে সব রাজনৈতিক দলকে চার্টার অফ স্ট্যাবিলিটিতে যোগ দেওয়ার আহ্বান জানান, যা তার মতে কেবল অর্থনৈতিক পরিকল্পনা নয়, বরং জাতীয় স্বার্থভিত্তিক একটি কাঠামো। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তার বক্তৃতায় ভারতের সঙ্গে সংঘাতের প্রসঙ্গ তুলে অভিযোগ করেন, মিথ্যা অভিযোগের ভিত্তিতে নয়াদিল্লি বিনা প্ররোচনায় পাকিস্তানে হামলা চালায়। আর তারই জবাবে ভারতকে ঐতিহাসিক শিক্ষা দেওয়ার জন্য তিনি সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মনির, জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাল মির্জা, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জাহির বাবর এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নবীন আশরাফের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বুধবার রাতে ইসলামাবাদের এক অনুষ্ঠানে আর্মি রকেট ফোর্স গঠনের ঘোষণা দেন। চলতি বছরের মে মাসে ভারতের সঙ্গে গত কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ সংঘাতের স্মরণে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। শেহবাজ বলেন, মাত্র 4 দিনে ভারতের গর্ব ধূলিসাৎ হয়ে গেছে। পাকিস্তানের সেনাদের বীরত্বের প্রশংসা করে তিনি বলেন, যারা জীবন বাজি রাখতে প্রস্তুত এমন জাতিকে কখনোই পরাজিত করা যায় না। তিনি তুরস্ক, সৌদি আরব, চীন, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও আজারবাইজান সহ মিত্র দেশগুলোর প্রতি সংঘাতকালে কূটনৈতিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। পূর্ব জেরুজালেমকে অধিকৃত পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন করতে একটি নতুন বসতি নির্মাণের পরিকল্পনা অনুমোদন করেছেন ইসরায়েলের কঠোর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। তার দপ্তর জানিয়েছে, পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে কবর দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী পশ্চিম তীরের মালে আদমি বসতি ও জেরুজালেমের মধ্যবর্তী এলাকায় ৩,৪০১টি বসতবাড়ি নির্মাণ করা হবে। এই পরিকল্পনা বহুদিন ধরে স্থগিত ছিল, কারণ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশসহ
বিশ্ব শক্তিগুলো এটিকে ভবিষ্যৎ শান্তি চুক্তির জন্য হুমকি হিসেবে বিবেচনা করে। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অর্থমন্ত্রীর পরিকল্পনাকে সমর্থন করেছেন কিনা তা এখনো স্পষ্ট নয়। বিশ্লেষকরা বলছেন, তথাকথিত E1 নামক এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিম তীরে কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরিকল্পনাকে গণহত্যা, উচ্ছেদ ও দখলের ধারাবাহিক অপরাধ হিসেবে অভিহিত করেছে এবং নেতানিয়াহুর তথাকথিত গ্রেটার ইসরায়েল ধারণার প্রতিফলন বলেও মন্তব্য করেছে। 2023 সালের গাজায় দখলদার বাহিনীর গণহত্যা যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে বসতি নির্মাণ আরও তীব্রতর হয়েছে। ফিলিস্তিনিরা আশঙ্কা করছে এসব বসতি তাদের নিজস্ব রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে। বসতি সংলগ্ন সহিংসতা বেড়েছে, যার মধ্যে রয়েছে জলপাই বাগান ধ্বংস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, এমনকি ধর্মীয় স্থানে আগুন লাগানোর মতো ঘটনা। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবে ইসরায়েলকে বসতি সম্প্রসারণ বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড স্মোট্রিচ ও আরেক ডানপন্থী মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশগুলো বলেছে এই দুই নেতা বারবার ফিলিস্তিনের বিরুদ্ধে সহিংসতা উস্কে দিয়েছেন। নেতানিয়াহুর দপ্তর এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে সাম্প্রতিক জরিপে দেখা গিয়েছে স্মোট্রিচের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। এখনই নির্বাচন হলে তার দল একটি আসনও পাবে না। পারমাণবিক কার্যক্রম নিয়ে ইরানের নতুন প্রস্তুতি ঘোষণা। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর উপর যুক্তরাষ্ট্রের হামলার মধ্য দিয়ে পারমাণবিক কার্যক্রমকে ধ্বংস করার চেষ্টা করা হলেও ইরান পুনরায় শক্তি সঞ্চয় ও কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। ইরানও মোটেও আত্মসমর্পণ করতে রাজি নয়। আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে দেশটির পারমাণবিক ইস্যুতে পশ্চিমাদের অনিশ্চিত দাবির কাছে মাথা নত করবে না। ইরানের মানবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বলেন, যুক্তরাষ্ট্র ইরানের উন্নত বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি রোধের চেষ্টা করছে এবং জাতিকে পারমাণবিক ও আধুনিক প্রযুক্তি থেকে বঞ্চিত করতে বিপুল অর্থ ব্যয় করছে। কিন্তু ইরানি জাতি কোনো প্রকার বোলিং এর কাছে আত্মসমর্পণকারী নয়। 13 আগস্ট ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম প্রেস টিভি এই বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে জুন মাসে 12 দিনের অভিযানকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়, যা 3টি পারমাণবিক কেন্দ্রকে ক্ষতিগ্রস্ত করে এবং কয়েকজন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়। তবে এই হামলার সফলতা নিয়ে প্রশ্ন রয়েছে। ইরান বারবার দাবি করে আসছে পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র বেসামরিক খাতে ব্যবহারের জন্য, তবে পশ্চিমারা এই দাবিকে মানতে নারাজ। সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত বৈঠকে ইরান ও ইউরোপের ত্রয়ী পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা করেছে। যদিও এখন পর্যন্ত ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে কোনো সমঝোতা চুক্তি সই হয়নি। ফের ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। হুতি বিদ্রোহীরা নিয়মিতভাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। তারা বলছে যে গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রক্রিয়ায় এসব হামলা চালানো হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে বিমান বাহিনীর কথা উল্লেখ করে বলেছে, কিছুক্ষণ আগে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান বাহিনীর প্রতিহত করেছে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা তাদের ফিলিস্তিনি মিত্র হামাস এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে গাজায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে বারবার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে। এর আগে ইসরায়েলের গুরুত্বপূর্ণ 4 স্থাপনায় হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এক বিবৃতিতে হুতিরা জানিয়েছে যে তারা হাইফা, নেঘেব, উম্মে আল রাশাস এবং বেয়ারশেবাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় লক্ষ্য করে 4টি ড্রোন হামলা চালিয়েছে। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রক্রিয়া হিসেবে এসব হামলা চালানো হয়েছে। এসব হামলা সফলভাবে লক্ষ্যে অর্জন করেছে। গোষ্ঠীটি ইসরায়েলের আক্রমণ শেষ না হওয়া এবং গাজার উপর থেকে অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই ধরনের অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যাওয়ার আগে শিরোনামগুলো জেনে দিব আরো একবার। চীনের সাথে হুতির বিস্ময়কর চুক্তি, ধরা খাচ্ছে ইসরায়েল, আমেরিকা। এবার নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিল নরওয়ে। গাজা দখলের জন্য 1 লাখ সেনা মোতায়েন করবে ইসরায়েল। ভারতকে সব দিক থেকে আঘাত হানতে সক্ষম আধুনিক প্রযুক্তি সম্পন্ন রকেট ফোর্স গঠন করল পাকিস্তান। ফিলিস্তিনি রাষ্ট্রকে কবর দেওয়ার পরিকল্পনা অনুমোদন ইসরায়েলি মন্ত্রণালয়ের। পারমাণবিক কার্যক্রম নিয়ে ইরানের নতুন প্রস্তুতি ঘোষণা। 4 দফা ড্রোন হামলার পর ইয়েমেন থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।